নদীমা আমারে কেমন দয়া করছে, ঝুড়িটা মাছে একদম ভইরা গেছে। আজকা বাজারে ভালোই পয়সা হইব এগুলা দিয়া। সংসারটা ঢের ভালো চলতাছে, কোনো চিন্তা নাই আমার। মাছ ধরতাছি, বাজারে বেচতাছি, আর টাকা কামাই করতাছি, সংসারেও কোনো অভাব নাই। আহ, এই জীবনে আর কি চাই। কি গো, আজ বাড়িতে একটু দেরি কইরাই আইলা মনে হইতাছে। বাজারে গেছিলা নাকি? হ গিন্নি, আজ মাছ একটু বেশি ধরা পড়ছে, তাই আগে সেই মাছ বাজারে দিয়া তারপর বাড়িতে আইলাম। নদীটা যেন আমাগো মায়ের মতন, যতবারই যাই না কেন খালি হাতে ফিরায় না। সবই সৃষ্টিকর্তার কৃপা। সংসারটা বেশ শান্তিতেই চলতাছে, তোমারই একটু কষ্ট করুন লাগে, এই আর কি। মা, মা, আজ মাস্টার মশাই কইলো আমি নাকি ক্লাসে সেরা হইছি। গত মাসের পরীক্ষাতে আমি সবার থেকে বেশি নাম্বার পাইছি। সাব্বাস, এই না হইলে আমার পোলা। মন দিয়া পড়াশোনা করবি বাবা, তোরে মানুষ করতে পারলে আমাকেও কষ্টটা সার্থক। বাবা, আমি তোমার মাছ ধরা দেখতে চাই। কত দিন হইছে আমারে তোমার সাথে নাও না। আচ্ছা দেখি, সুযোগ পাইলে কাইলকেই তোরে নিয়ে যামু বাবা। পড়াশোনার ফাঁকে নদীটাও একটু দেখা দরকার। তয় মনে রাখিস, আগে বিদ্যা পরে মাছ, বুঝলি? ওগো, তোমার ধরা মাছের স্বাদই আলাদা, এমন কেন গো? এইটা তো আমার হাতে না, তোমার হাতে। তুমি অনেক যত্ন করে রান্না করো যে, তাই। আর সবাইরে নিয়ে খাইলে মনটাও ভইরা যায়। আমাগো সংসারে কোনো কষ্ট নাই, আমি চাই সারা জীবন এভাবেই চলুক। আরে দেবেন ভাই, কতবার জাল ফালাইলাম, মাছ নাই কেন? এত মাছ কই গেল? আমার জালে তো একটা মাছও নাই। আইস নদীর কি হইল? আইস কোনো মাছই পাইতাছি না। মনে হইতাছে নদীটা মাছ শূন্য হইয়া গেছে। যদি সত্যি তাই হয়, তাইলে কেমনে কইরা সংসারটা চালামু? এইটা ভাই ভাই তো ডর করতাছে। দেহ সিধু দাদা, সারাদিন খাটাখাটি কইরা শুধু এই দুইটা মাছ পাইলাম, এই দিয়া সংসার চলবো কেমনে? আমার সংসারে তো অনেক খরচ, চাল ডাল আনতে হইব, বাচ্চাটার পড়াশোনা আছে। মাছ না পাইলে আমার সব কিছু শেষ। হ, আমারও অবস্থা এক। ঘরে বউ খালি খাইতে চায়, পোলাপান কান্দে। নদীটা যদি মাছ শূন্য হইয়া যায়, তাইলে তো আমরা শেষ। আগে নদীটা ছিল আমাগর ভরসা, আর এখন নদীটা যেন অভিমান কইরা মুখ খুঁড়াইয়া নিছে। দাদা, আজকের দিনটারে বিফল মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো এইভাবে যদি চলতে থাকে, আমাগো দিন একেবারে শেষ। ঠিক কইছো দেবেন, নদীটা আমাগো পেটে ভাত দিত, নদী ছাড়া আমাগো কোনো গতিই নাই।
সৃষ্টিকর্তা ভালা জানেন সামনে কি হইব। মনে হইতাছে এই দুনিয়াটা অন্ধকার হইয়া আইতাছে রে। সংসার কেমনে চালামু সেটাই তো বুঝতে পারতাছি না। কি হইছে গো? তোমার মুখটা অমন দেখাইতাছে কেন? আর সাকাটা খালি কেন? সে কথার কইও না গিন্নি, নদীটার কিছুই দিতাছে না। সারাদিন খাটাখাটি কইরা 2-3টা মাছ পাইছি, সংসার খরচ উঠানোর লাইগা তাও বাজারে বেচে দিয়ে আসলাম সেইগুলান। হায় হায়, এইটা তুমি কি কইলা? এইভাবে চললে সংসারটা কেমনে চালামু? ঘরে তো চাইল ডাইলও নাই। গিন্নি, আমি বড় চিন্তায় আছি গো। বিল্টুর পড়াশোনার খরচ, তোমাগোর খাওন দাওন, ঘরের খরচ সবকিছু কেমনে চলবো? নদী যদি মাছ না দেয় আমার কপালটা তো অন্ধকার হইয়া যাবো গিন্নি। তোমারে এমন হতাশ দেখা আমার বুকটার মধ্যে কেমন হাহাকার করতাছে। কিন্তু শুধু কষ্ট কইরা লাভ নাই, কিছু একটা নতুন উপায় বাইর করতে হইব। নতুন চিন্তা মানে? আমি তো জন্ম থেকেই মাছ ধরি, মাছ ধরা ছাড়া আর তো কিছুই জানি না আমি। তাইলে শিখতে হইব। দুনিয়াটা বদলাইতাছে, আমাগো কিছু নতুন পথ খুঁজতে হইব, নাইলে সংসার চালাইবা কেমনে কও? এই রকম খাবারে বিল্টুর পেটটা কি ভরবো? আগে তো মাছের ভুরি ভোজ হইতো, আর এখন তো শুকনো মাছও জোড়ে না। কি করমু কও? বাজারে জিনিসের যা দাম, হাতে টাকাও নাই, আবার তোমার আয়ও তো কইমা গেছে। সংসারটা এইভাবে চলতে থাকলে কেমন হইব? ওগো, তুমি এত ভাঙ্গা পড়ো না, কিছু একটা নতুন পথ বাইর করতে হইব। যতই কষ্ট হোক আমি তোমার পাশে আছি। বাবা বাবা, আইজো মাস্টার মশাই আমার খুব প্রশংসা করলো। আমার নাকি খুব বুদ্ধি। ভালা হইছে বাবা। তুই যদি ভালা কইরা পড়স আর ভালা নাম্বার পাস তাইলে আমার বুকটা ভইরা যায় রে বাপ। তোমার কি হইছে বাবা? তোমারে এমন লাগতেছে কেন? বাবারে, তুই পোলাবান মানুষ, তরে কই আর কি হব? তাও কই, আজ 4-5টা দিন ধইরা নদীতে কোনো মাছ পাইতাছি না। সংসারটা কেমন করে চালামু সেই ভাবনায় আমার মনটা খাইয়া ফেলতাছে। তোর বাপে সারাদিন খাটাখাটনি কইরা হাতে কিছুই আনতে পারে নাই, সংসারে চাইল ডাইলও শেষ হইয়া আইতাছে। কপালে কি যে আছে? বাবা, নদীটা যদি মাছ না দেয় তাইলে কলসের ভেতর মাছ চাষ করে দেখো না কেন? এই দুঃখের মধ্যেও হাসন লাগলো। আরে পাগল, কলসের ভেতর আবার মাছ চাষ হয় নাকি? তোর মাথায় ঘিলু আছে তো? হ্যাঁ, একটাবার চেষ্টা করে দেখোই না বাবা। ছোট ছোট মাছের পোনা কিনে এনে কলসে রাখো। আমি তো বইয়ে পড়েছি, মাছ পানি আর খাবার পাইলেই বড় হয়। ওইটা বইয়ের কথা রে, দুনিয়ার বাস্তবতা অনেক কঠিন। কলস তো নদী না, মাছ কলসের মধ্যে কেমনে টিকবো কত বাবা। ওগো, মাথা ঠান্ডা কইরা শোনো, বিল্টুর কথা এমনি এমনি উড়াইয়া দিও না। নদীতে মাছ নাই, সংসারে কষ্ট বাড়তাছে। নতুন কিছু না করতে পারলে একদিন না খাইয়া মরতে হইব কইলাম। আরে কি সব কম, ও পোলাপান মানুষ, কি দিয়ে কি কইছে তুমি ওর কথা ধইরা বইসা আছো?
কলসে মাছ চাষের কথা ভাবলেই তো আমার হাসি পায়। আরে অন্তত একটাবার চেষ্টা কইরা দেখোই না কি হয়। চেষ্টা করতে দোষের কিসের? উঠে মা ঠিক কইছে। বাবা তুমি একবার কলস আনো, আমি মাছরে খাবার দিমু। আমরা সবাই মিল্লা চেষ্টা কইরা দেখি মাছ বাসে কিনা। তোরা যখন এত কইরা কইতাছত, একবার চেষ্টা কইরাই দেখি কি হয়। এই দেখো সিধুদা, আমি বাজার থেকে বাকি কইরা কিছু পোনা আনলাম আর 2টা কলসও নিয়ে আইছি। এখন দেখি তোমার পোলার এই আজব আইডিয়াটা কাজে দেয় কিনা। আর কইও না রে ভাই, পোলাবানের বুদ্ধি কি যে হইব। কলসের ভিতরে মাছ বাঁচবো কেমনে, এইটাই তো আমার মাথায় আইতাছে না। আরে দাদা, চেষ্টা না করলে বুঝবা কেমনে? তোমার পোলার এই বুদ্ধি শুইনা বাজারের লোকজন হাসাহাসি করতাছিল। তয় আমি কইছি সিধুদা সফল হইলে আমাগো গ্রামের নাম উজ্জ্বল হইব। ওরে বাবা, এই খালি কলস দিয়া আবার কি করবার বুদ্ধি করতাছ? মহেশদা, সিধুর পোলা বিল্টু কইছিল কলসের ভিতরে মাছ চাষ করা যায়, তাই আমরা চেষ্টা করতেছি। কি কইলা? এই কাম তো গ্রামের কেউ কোনোদিন করে নাই। আইসা মাছ যদি মইরা যায় তখন কিন্তু হাসাহাসি হইব কইলাম। এইটাই তো ভয় পাইতাছি। সংসারে টানপোড়েন চলতাছে, এর মধ্যে এতগুলান টাকা খরচ কইরা কলস কিনলাম, দেবেন ধার কইরা পোনা আনলো, আর এখন যদি এইটাও নষ্ট হয় তাইলে আমার আর কিচ্ছু থাকবো না। ভয় পাইলে হইব না সিধুদা, অন্তত একটাবার চেষ্টা করে দেখি না। নদীটা যখন মুখ ঘুরাইছে তখন অন্য রাস্তা তো খুঁজতেই হইব নাকি? সিধুদা, তুমি নিজে হাত দিয়া মাছ ছাড়ো, এইটা তোমার নতুন শুরু হইব। জানি না রে দেবেন, মনের ভিতরে জানি কেমন ভয় করতেছে রে। ভয় কইরা লাভ নাই, আইগে যাও। ওরে বাপ রে, দেহ মাছটা তো সত্যি সাঁতার কাটতাছে। দেহি যা আছে কপালে। আহারে, খাও আমার ছোট্ট পোনারা, খাও। তোরা যদি বাঁচস তাইলে আমার সংসারটাও বাঁচবো রে। ওগো, অগর লাইগা সাইডের গুড়া বানাইছি, এইটা দিলে নাকি মাছ ভালো বাইরা উঠে। বাবা, মা, দেখো আমাগো মাছ আগের থেকে একটু বড় হইছে। কই? সত্যিই তো, পোনাগুলান জানি ঝলমল করতাছে কেমন। সৃষ্টিকর্তা আমাগো দিকে মুখ তুইলা চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, মনে হইতাছে আমাগো ভাগ্যের সাকার নতুন সূচনা হইল। বাবা, আমিও খাবার দিমু, তোমার লগে আমি একটু কাম করবার চাই। দেখছো গিন্নি,
আমার পোলা এখনো ছোট্ট, তবুও দায়িত্ব নিতে শিখা গেছে। দায়িত্ব না নিলে সংসার টিকবো কেমনে? এই মাছগুলার ভরসাতেই তো বাইসা আছি। নিজের হাতের চাষ করা মাছের স্বাদই আলাদা, তাই না গো? হ গিন্নি, এ যে এক্কেবারে পরিশ্রমের স্বাদ। সৃষ্টিকর্তা যদি কৃপা করেন, এই মাছেই আমাকে সংসার চলবো গো। হ বাবা, দেখছো আমার বুদ্ধি কামে লাগছে। দেখো গিন্নি, মাছগুলা কেমন বাইর হয়ে উঠছে ছোট্ট পোনা থেকে, এখন এক্কেবারে মোটা দাগের মাছ হইছে। সবই তোমার পরিশ্রম আর সৃষ্টিকর্তার কৃপা। মাছগুলোরে কত যত্নে রাখছো, তাই মাছগুলাও ভালো বাড়তাছে। ভাবতাছি শুধু এই কয়টা কলস দিয়ে চলবো না, যদি আরো কলস আনি অনেক মাছ চাষ করতে পারুম, তখন বাজারেও বেচতে পারুম। হ, বুদ্ধিটা খুবই ভালা। সংসার চালাইতে হইলে বড় কইরা চিন্তা করতে হইব। তুমি তাইলে তাড়াতাড়ি সব ব্যবস্থা করো। সিধু ভাই ঠিক কইছে, কলসে মাছ চাষ যদি জইমা যায়, তাইলে গ্রামের চেহারাও পাল্টা যাব। দাদা, তুমি কইছিলা বড় কইরা চাষ করবা, তাই আমি আরো কলস আর আরো পোনা আনছি। আরে বাহ, তুই তো এক্কেবারে আমার সহযোদ্ধারে। দেবেন্দা ছাড়া এই কাম একা করা সম্ভব হইতো না। একা একা এত কষ্ট সামলানো যাইতো না। এভাবেই যদি চলতে থাকে, খুব শীঘ্রই আমাকেও খড়বড়া মাছ হইব। আর তখন বাজারে বেচলে ভালো দাম পাইবা, আমি নিজেও তোমার পাশে থাকুম। এইবার মন প্রাণ লাগাইয়া কাম করুম রে। সংসার টিকাইতে হইলে এই কামই আমাগো ভরসা রে, এই কামই আমাগো ভরসা। শোনো গিন্নি, শোন দেবেন, আজ থেকে কইলাম আর পেছনে ফেরন নাই। কলসের মাছেই আমাগো ভাগ্য গরুম রে। তোমারে আমি ভরসা করি, সামনে ভালা কিছুই হইব। ঠিক কইছ, এইটাই হইব আমাগো নতুন ব্যবসা। আরে দেবেন, দেখো দেখো মাছগুলো কেমন বড় হইয়া গেছে। কলসের ভেতর যে এত মোটা হইব ভাববারও পারি নাই। এখন বুঝলা তো, ছোট ছোট চেষ্টা কেমন কইরা বড় ফল দেয়। তাড়াতাড়ি চলো, আজকেই বাজারে লইয়া যাই, দেখি কেমন পয়সা পাওন যায়। মনটা কেমন জানি ধরফর করতেছে, যদি মানুষ হাসাহাসি করে। আরে দাদা, লোকজনের কথা ভাইব না তো, যে যা কয় কোগা, যদি ভালো দাম পাই আমরাই তো লাভবান হমু গো। আরে, এই যে একেবারে তাজা মাছ, কোথায় পেলে গা? সিধু ভাই নিজের উঠানে কলসে চাষ করছে। কলসে আবার মাছ? সত্যি নাকি? হ্যাঁ সত্যি। নদী যখন মাছ দিতাছিল না, তখন কলসেই ভরসা করলাম। আর আজ দেখেন ফল কেমন, দেখেন না?
আরে সিধু, শুনলাম তুমি নাকি কলসের ভেতর মাছ চাষ করেছ। এমন পদ্ধতি তো কোনোদিন দেখিনি। এ যে একেবারে নতুন চিন্তা। সবই সৃষ্টিকর্তার কৃপা বাবু। সংসার চালাইবার জন্য একটু চেষ্টা করছিলাম আর কি, এইটাই কামে দিছে। তোমার এই বুদ্ধি দিয়ে গ্রামে পরিবর্তন আসবে। যদি বড় পরিসরে করো, আমি নিজেই পাইকার হয়ে তোমার মাছ নিব আমি। দেবেন রে, আজকের এই দিনটা মনে রাখার মতন রে। এতদিন পর সংসারের ভরসা পাইলাম। আমি কইছিলাম না, চেষ্টা করলে ক্ষতি নাই। দেখছ, আজ এই ছোট্ট চেষ্টা থেকেই তুমি কতগুলান টাকা আয় করতে পারলা। হরে, আজ মনে হইতাছে আমার ঘরটা আবার সুখে ভইরা উঠবো। আহ, ওগো গিন্নি, দেখো আমাগো মাছগুলান কেমন বড় হইছে। কোনদিন ভাবতেও পারি নাই এইটুকু চেষ্টায় এত বড় ফল আইব গো। আমি কইছিলাম না, তুমি মন দিয়া যদি কাম করো তাইলে সফলতা আইবই। হ গিন্নি, আর কেবল এই কয়টা কলস নিয়া আমি আর থাকবো না। আমার আরো কলস আনতে হইব, আরো পোনা রাখতে হইব। তাইলেই আমাগো ঘর ভরা মাছ হইব, বাজারেও আমাগো নাম হইব গো গিন্নি। হ, তুমি ঠিকই কইছো। আজকাল সংসার চালাতে হইলে নতুন নতুন চিন্তা করণ লাগে। তুমি তাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আসি তোমার পাশে। আরে বাপ রে, এইটা আমি কি দেখতাছি? কলসে চাষ করা মাছ। এইবার তো দেখতাছি গ্রামে ইতিহাস, একবারে ইতিহাস গড়ব। হ মহেশ দা, আজ এই মাছ যে শুধু আমাগো ঘর চালাইতাছে তা না, কিন্তু আমাগো ভবিষ্যৎ বাঁচাইতাছে। আরে সিধুদার এই চেষ্টা দেখা আমি তো আরো আশাবাদী হইতাছি। ভাববারই পারতাছি না এত ছোট উদ্যোগ আর এত বড় পরিবর্তন আনতে পারে। বাবা, আমি চাই আমাগো মাছগুলান আরো বড় হই। হরে বাবা, এই ছোট্ট প্রাণগুলা যদি বড় হয় তাইলে আমাগো সংসারটাও বড় হইব। হ্যাঁ, তুমি দেখছো এই পোলাপানের কথা আমাগো পরিশ্রম আর দৃঢ়তার মিশ্রণ কেমন ফল বইয়া আনছে। এইটা তো গর্বের কথা। আমরা সত্যি সফল হইতাছি। ছোট্ট চেষ্টা, বড় স্বপ্ন, এই মিলনে আমাগো সংসার টিকা রইছে। আমাগো এই ছোট্ট বিল্টুর বুদ্ধিটাই আমাগো পুরা জীবনটাই পাল্টাইয়া দিল। বাবা, মা, আমরা অবশেষে সত্যি জয়ী হইছি। ইয়ে! বর্ষার শেষ দিকে রচনপুর গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে বৃষ্টির ঝুমঝুম শব্দে আর বেগুন পোড়া ও ইলিশ ভর্তার অসাধারণ সুগন্ধে পুরো বাড়ি যেন একটা অন্যরকম আয়োজনে মুখরিত। ছেলেটা আজ কতদিন পর বাড়ি ফিরবে, পুরো বাড়িটাই যেন আজ অন্যরকম লাগছে। তাই তো ছেলের জন্য ওর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছি। হ্যাঁ গো, ছেলের বাড়ি আসার কথা শুনে তোমারও যে খুশির শেষ নেই, তা তোমার মুখের দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। সেই যে পড়াশোনার জন্য বাড়ি থেকে গেল, আসবো আসবো করে আর আশাই হলো না। আজ বহুদিন পর ছেলের সাথে বসে একটু গল্প করতে পারবো গো। বাইরে হালকা বৃষ্টির আওয়াজ। বিকেল গড়িয়ে সন্ধে হলো। মা বাবা চিন্তিত।
এরই মধ্যে দরজায় কারো কণ্ঠস্বর। চাচি, ও চাচি, দরজা খোলো, দেখো কাকে নিয়ে এসেছি। কে কে? আমার রতনের কণ্ঠের আওয়াজ শুনলাম মনে হয়। তার মানে আমার ছেলে এসেছে। মা, আমি সোহাগ। তুমি বাবা কেমন আছো গো? আজ কতদিন পরে তোমাকে দেখলাম। মনে হয় কত বছর তোমাকে দেখি না মা। বাবা কোথায়? বাবা, কার আওয়াজ শুনলাম রে? কে এসেছে? আমাদের ছেলে এসেছে, সোহাগ এসেছে। কেমন আছিস বাবা? কতদিন তোকে দেখি না বাবা, কতদিন তোকে দেখি না রে। হয়েছে হয়েছে, আর কত কান্নাকাটি করবে? কত সময় দাঁড় করিয়ে রাখবে ছেলেকে? ও চাচি, খুব যে খিদে পেয়েছে। কি রেঁধেছ গো আজ? তাই তো, আয় বাবা আয়। আজ তোর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছি। হাত মুখ ধুয়ে খেতে আয় বাবা। সোহাগ হাত মুখ ধুয়ে খেতে বসলো, সাথে বাবা আর রতনও বসলো। আজ কতদিন পরে তোমার হাতের রান্না খাবো মা। শহরে কত খাবার খাই, কিন্তু তোমার হাতের রান্নার স্বাদ কোনো খাবারই পাই না মা। খা বাবা, পেট পুড়ে খা। তোর জন্যই তো আজ এত আয়োজন। এই বেগুন পোড়া আর ইলিশ ভর্তা তোর জন্যই তো করেছি। তোর যে খুব প্রিয় খাবার এটা। হ্যাঁ, শুধু তো ছেলেকেই খাওয়াচ্ছ, আমাকেও একটু দাও। তোমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা আমারও খুব ভালো লাগে। খা বাবা, তোরা মন ভরে খা। বুঝলি রে রতন, আজ খুব মজা করেই তোর চাচি এটা রেঁধেছে। ছেলেকে খাওয়াবে বলে কথা রে। হয়েছে হয়েছে, এত কথা না বলে খেয়ে নাও তো। রাত তো আর কম হলো না। ছেলেটা সেই কদ্দূর থেকে এসেছে। খাওয়া শেষ করে একটু বিশ্রাম করবে। আজ তাহলে আমি বাড়ি ফিরি, অনেক তো রাত হলো। বাড়িতে তোমাদের বৌমা আবার অপেক্ষা করবে। এখনই চলে যাবি? হ্যাঁ রে, আজ আসি। তুই বিশ্রাম কর, কাল সকালে তোকে নিয়ে গ্রামে ঘুরতে বের হব রে। আজ রাতটা থেকে গেলেই পারতে সোহাগের কাছে। এত রাতে আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। না চাচি, তুমি তো জানোই বাড়িতে আমি আর তোমার বৌমা ছাড়া কেউ নেই। সারাদিন তো সে একাই থাকে। আমার জন্য অপেক্ষা করবে আমি বাড়ি না ফেরা পর্যন্ত। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস তাহলে। আচ্ছা চাচা। মা, আমি তাহলে বিশ্রাম নেই। শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমেরও প্রয়োজন মা। আচ্ছা বাবা, আমি তোর ঘর গুছিয়ে রেখেছি, তুই গিয়ে শুয়ে পড় বাবা। ঘুমাতে কোনো অসুবিধা হলে আমাকে বলিস বাবা। ঠিক আছে বাবা। সুমন মিয়া শুয়ে আছে এবং মিনারা বেগম চুল খোপা করতে করতে বলল, দেখেছো গো, আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। আমার মনে হয় এবার আমাদের ঘরে একটা বউ আনা উচিত। তুমি কি বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখনকার সময়ে তেমন মেয়ে কোথায় পাবো বলো তো? তারপরেও তুমি যখন বললে ছেলেগুলো বড় হয়েছে, আমি দেখি কালই দু একজনের সাথে কথা বলে ভালো মেয়ের সন্ধান যদি কোথাও পাই, তাহলে ঘটকের সাথেও একটু আলাপ করব। কিন্তু আমাদের ছেলে এখন বিয়েতে রাজি হবে তো? ও নিয়ে তুমি ভেবো না, ছেলেকে আমি ঠিক রাজি করাবো। বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। আর তাছাড়া আমার কথা ফেলার মতো ছেলে তো আমাদের না। তা তো তুমি ঠিকই বলেছ। তাহলে আর কি, বাড়িতে একটা লাল টুকটুকে বউ আনবো এবার। কিন্তু
আমাদের ছেলের কি কোনো মেয়ে পছন্দ আছে সেটা তো আগে জানতে হবে ওর কাছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তাহলে কাল সকালে আমি রতনকে এই বিষয়ে জিজ্ঞাসা করে দেখব। রতনই ভালো জানবে এটা। তুমি কি বলো? হ্যাঁ, তাই ভালো হবে। তবে আমার মনে হয় ছেলে আমাদের মতেই মত দেবে। আমারও তাই মনে হয়। কিচিরমিচির পাখির কণ্ঠের মধুর গান আর সকালে মিষ্টি রোদের আলো জানলা থেকে সোহাগের মুখে এসে পড়ল। মুহূর্তেই ঘুম ভেঙে গেল সোহাগের। সে বিছানা থেকে উঠে ঘরের বাইরে এলো, আর বাইরে এসেই সোহাগের চোখে পড়ল মিনারা বেগম চুলার কাছে কিছু একটা করছে। মা, কি করছো তুমি এই সাত সকালে? বাবা সোহাগ, এত সকালে ঘুম থেকে উঠলিছে? রাতে কোনো অসুবিধে হয়নি তো বাবা? ঘুম ঠিকঠাক হয়েছে তো তোর? হ্যাঁ মা, তুমি এত অস্থির হয়েও না। আমার ঘুম ঠিকভাবেই হয়েছে গো। খুব ভালোভাবেই ঘুমিয়েছি মা। বৃষ্টির ঝুমঝুম শব্দ আর হালকা শীতল বাতাস ঘুমটাকে আরো আরামদায়ক করে তুলেছে। আসলে গ্রামের সবকিছুর মধ্যেই অন্যরকম শান্তি আছে, তাই না মা? হ্যাঁ রে বাবা, গ্রাম তো মায়েরই মতো। গ্রামের মাঠে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। আচ্ছা বাবা, যা তাহলে তুই এখন হাত মুখ ধুয়ে আয়। আমি তোর জন্যে গরম গরম ভাত আর বিলের তাজা চিংড়ি ভুনা করেছি। বাহ, এটা তো অসাধারণ খাবার। কিন্তু মা, আমি তো তোমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা বেশি মজা করে খাই গো মা। তুমি বরং আমার জন্য আর একটু বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করো। চিংড়ি ভুনার সাথে বেগুন পোড়া আর ইলিশ ভর্তাটা খুব বেশি জমবে গো। শোনো পাগল ছেলের কথা। ঠিক আছে বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়। আমি বরং চিংড়ি ভুনার সাথে তোর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করছি। ঠিক আছে মা। কি গো, ছেলের ঘুম ভাঙলো? কি রেঁধেছ এখন ছেলের জন্য? তোমার পাগল ছেলের কথা শোনো, সে নাকি এখন আবার বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাবে। বেশ তো, তাহলে তো ভালোই। ছেলের সাথে আমিও একটু তার মায়ের হাতের মজার বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খেতে পারবো। মা, তুমিও বসো, একসাথে খাই সবাই। ইলিশ ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে মা। হ্যাঁ, তাই তো, বসো না। ছেলে যখন বলল খেয়েই নাও একসাথে। আর দেখো, বেগুন পোড়া আর ইলিশ ভর্তাটা সত্যিই খুব মজা হয়েছে গো। আচ্ছা ঠিক আছে, এই যে আমিও তোমাদের সাথেই বসলাম। এখন এত কথা না বলে খাবার খেয়ে নাও তো। মা, আমাকে আরেকটু ইলিশ ভর্তা দাও তো। তোমার হাতের ইলিশ ভর্তার স্বাদ আহ, জিভে লেগে থাকে সব সময় গো মা। নে বাবা নে, তোর জন্যেই তো রেঁধেছি, পেট পুরে খা। এভাবেই কথা বলতে বলতে তারা তিনজন বেগুন পোড়া আর ইলিশ ভর্তা দিয়ে খাওয়া শেষ করলো। কই রে সোহাগ, সোহাগের কি ঘুম ভাঙলো নাকি রে? চাচি, ও চাচি, চাচি। হ্যাঁ রে, সকালের এই কিচিরমিচির পাখির গান আর মিষ্টি রোদের আলোতে ঘুম না ভাঙলে হয় বলতো? সাথে মায়ের হাতের রান্না তো আছেই। আয় আয় আয়, ভেতরে আয়। বাবা রতন, তোমার সাথে আমার কিছু কথাও আছে। জি চাচি, মাত্র এলাম। বলো, কি কথা বলতে চাও গো? তুই তৈরি হয়ে বাইরে আয়,
তোকে নিয়ে গ্রামে ঘুরবো। কতদিন তোর সাথে আড্ডা দেই না আমি, আর তোর জন্য আমি অপেক্ষা করছি রে এখানে। আচ্ছা বস তাহলে, আমি আসছি। আমি তাহলে বাজারের দিকে রওনা দিলাম, ছেলের পছন্দের কিছু খাবার নিয়ে আসি। আর বাবা রতন, তুমি তাহলে সোহাগকে নিয়ে একটু গ্রামটা ঘোরো, কেমন? হ্যাঁ চাচা। হ্যাঁ তাই তো, ঠিক আছে, তুমি বাজারে যাও, ছেলের পছন্দের খাবার নিয়ে এসো। বাবা রতন, তুমি তো সোহাগের খুব ভালো বন্ধু। আসলে আমি আর তোমার চাচা ভেবেছি এবার সোহাগকে বিয়ে করাবো। তোমার কাছে কি কোনো ভালো মেয়ের সন্ধান আছে বাবা? আমার ছেলের কি কোনো পছন্দের মেয়ে আছে? পছন্দ থাকলে তুমি নিশ্চয়ই জানবে, তাই না? এ তো খুব আনন্দের কথা চাচি। তবে চাচি, আমি যতদূর জানি তাতে মনে হয় তোমার ছেলের কোনো পছন্দের মেয়েই নেই, কিন্তু আমার সন্ধানে খুব ভালো একটা মেয়ে আছে পাশের গায়ে। তোমরা অনুমতি দিলে আমি কথা বলবো গো। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, তবে মেয়ে কিন্তু আমার অপরূপা চাই, যেন তার সৌন্দর্যে আমার ঘর আলোকিত হয়। আমার একমাত্র ছেলের বউ বলে কথা। তাই হবে চাচি, তুমি নিশ্চিন্তে থাকো আর আমার উপর ভরসা রাখো গো। যাক, শুনে খুব ভালোই লাগলো বাবা। কি গো, তোমরা দুজনে আমাকে ছাড়া কি এত গল্প করছো গো? তেমন কিছু না বাবা, তোর বিয়ের বিষয়ে একটু কথা বলছিলাম। আমি আর তোর বাবা ভেবেছি এবার আমরা ঘরে লাল টুকটুকে বউ আনবো। আমার বিয়ে? কি বলো মা, মাথা খারাপ হয়ে গেল নাকি তোমাদের? হয়েছে, চুপ কর, তুই আর কথা বাড়াস না। শুধু দেখ, তোর জন্য একটা পরী নিয়ে আসবো আমরা। চল চল, এবার তাহলে আমরা ঘুরে আসি, চল। হ্যাঁ তাই তো, আমারও তো এখন বয়স হয়েছে নাকি, আর কত সংসার সামলাবো আমি। আমি আর পারবো না বাবা, এবার একটা বউ আমার খুবই দরকার। শোন বাবা, তুই আর না করিস না, তোর বাবারও খুব ইচ্ছে তোকে বিয়ে দেবে, নাতি নাতনির মুখ দেখবে। তুই না করিস না বাবা। ঠিক আছে ঠিক আছে, আর মুখ গোমরা করে রাখতে হবে না। তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি রাজি আছি। তবে মা, আমার একটা কথা আছে কিন্তু, তোমার পুত্রবধূর কিন্তু তোমার মতো রান্নার গুণ থাকতে হবে, বিশেষ করে বেগুন পোড়া আর ইলিশের ভর্তা। আর এগুলোর স্বাদও কিন্তু তোমার মতো হতে হবে, আমি বলে দিলাম। আচ্ছা ভাই, তোর সব কথা ঠিক থাকবে, যেমন মেয়ে চাস তেমন মেয়েই তোকে এনে দেব। এবার চল, বের হওয়া যাক, চল। হ্যাঁ চল। এই বলে সোহাগ আর রতন গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরোলো এবং গ্রামের বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে লাগলো। জেলের মাছ ধরা, কৃষকের ফসল চাষ, গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় এসে সোহাগের চোখ আটকে গেল। কে মেয়ে? মায়াবতী আর অপরূপা, এত সুন্দর দেখতে। এ যেন কোনো মানুষ নয়, আকাশ থেকে পরী নেমে এসেছে। কিরে, কি বলছিস এমন করে? বন্ধু, ওই মেয়েটা কে রে? কোথায় তার বাড়ি? সে কি আমাদের গায়ের নাকি অন্য কোথাকার রে? কেন রে, তোর কি তাকে খুব ভালো লেগেছে? আরে না না, মানে এই মেয়েটাকে তো আগে কখনোই গায়ে দেখিনি, তাই একটু বললাম আর কি। ওর নাম রূপা, আমাদের পাশের গায়েই থাকে। ওর মা বাবা বেঁচে নেই রে, মামার বাড়িতে থাকে। তবে মেয়েটি খুব ভালো, যেমন সুন্দরী তেমন তার রান্নার গুণ। আমি আসলে এর কথাই বলেছিলাম চাচিকে, তোর যদি পছন্দ হয় তাহলে আমি মেয়ের মামাকে বিয়ের কথা বলবো। আচ্ছা, সে তোরা যেটা ভালো মনে করিস, এখানে আমার কিছু বলার নেই রে।
রতন সোহাগের বাবা মায়ের সাথে কথা বলে মেয়ের মামা বাড়িতে প্রস্তাব নিয়ে গেল এবং খুব সুন্দরভাবে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হলো। একদিন সকালবেলা রূপা বসে রান্না করছে। মিনারা তার পাশে বসে বলল, জানো বৌমা, আমার ছেলে কিন্তু বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খেতে খুব পছন্দ করে। ও যখনই বাড়ি আসে আমি তখনই আমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাওয়াই। না খেলে ওর মনে ভরে না, খুব মজা করে খায়। আমি তো পারি না মা, আমাকে শিখিয়ে দেবেন? সে অনেকদিন তো এ বাড়িতে এই রান্নাটা হয় না। তুমি বরং আজ ওর জন্যে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করো। ও বাড়ি ফিরে এই খাবার দেখলে খুব খুশি হবে। এতে তোমার শেখাও হয়ে যাবে। জি মা, আজকে তাহলে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসি তোমার পাশে। তুমি তবে রান্নাটা শুরু করো। এত খুশি কিসের এখানে? কি করা হচ্ছে দুজনে এত আনন্দ নিয়ে? আজ তোমার বৌমা তোমার ছেলের পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছে। তুমিও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আজ সবাই পেট পুড়ে খাবে। কি রান্না হচ্ছে আজ? বেগুন পোড়া আর ইলিশ ভর্তা? বাহ, এ তো অসাধারণ খাবার। অনেকদিন পর তাহলে খাওয়াটা জমবে। রতন, চল আমরা তাড়াতাড়ি করে গোসলটা করে নেই। চল চল। হ্যাঁ চল, আমার তো আর তর সইছে না রে, নতুন ভাবির হাতে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা। শুনেই জিভে জল চলে আসলো রে। যাও, সবাই সবার কাজ শেষ করে জলদি এসো। বৌমা তোমাদের খাবার দিচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি সবাইকে। আজকে সবাই মজা করে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাবেন। এরপর সবাই যে যার কাজে চলে গেল। অন্যদিকে রূপা সবার জন্য খাবার বেড়ে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই একে একে সবাই খাবার স্থানে হাজির হলো এবং খেতে শুরু করলো। খাওয়ার মধ্যে সোহাগ বলে উঠল, বাহ, চমৎকার রান্না, ঠিক মায়ের রান্নার মতো স্বাদ হয়েছে। মা বুঝি দেখিয়ে দিয়েছে তোমাকে? না হলে তো এমন স্বাদ হওয়ার কথাই না গো। জি, মা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই রেঁধেছি, তাই তো এত স্বাদ হয়েছে। শুধু যে আমার জন্য হয়েছে তা কিন্তু নয়, আমার বৌমার রান্নার হাতও পাকা আছে। কি ভালোবেসে রান্নাটা করেছে সবার জন্য। তা তো বটেই, তুমি যেভাবে বলে দিয়েছো বৌমা সেটা মনোযোগ দিয়েই করেছে। আর তার থেকে বড় কথা হলো, মানুষের জন্য ভালোবাসা দিয়ে কিছু তৈরি করলে সেটার স্বাদ এমনই মজার হয়। আর আমি যে এত সুন্দরী গুণবতী একটা বউ এনে দিলাম, আমাকে তো কিছুই বললে না। আমিও তো একটু প্রশংসার দাবিদার নাকি? এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা আর গুরুত্ব প্রকাশ করে একটি গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে একটি পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।